সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে এবং ৬৩টি আসনে তারা এখনও প্রার্থী মনোনয়ন দেয়নি। এর মধ্যে কিছু আসন তারা তাদের জোট সঙ্গীদের জন্য খালি রাখবে, বাকি আসনগুলোতে তারা মনোনয়ন দেবে। তবে বিএনপি মনোনয়ন ঘোষণা করার পর এবং এই প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করার পর আমরা দেখলাম অন্তত ৫০টি আসনে বিক্ষোভ চলছে এবং মনোনয়ন বঞ্চিতরা বিক্ষোভ করছে, বিএনপির কেন্দ্রে চিঠি পাঠাচ্ছে। এখান থেকে বিএনপির বেশ কিছু আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হইতে পারে। আমি এই নিয়ে একটা তালিকা করেছি যে এখন পর্যন্ত যেটা আমার দেখা মনে হচ্ছে, এবং কিছু কিছু নেতা ঘোষণা দিয়েছেন তারা বিদ্রোহী প্রার্থী হবেন যদি মনোনয়ন না পাল্টানো হয়, মনোনয়ন যদি পুনর্বিবেচনা না করা হয়। যদিও বিএনপির কেন্দ্র থেকে এই মনোনয়ন বঞ্চিতদেরকে ডেকে ডেকে কনসালটেন্সি করা হচ্ছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এভাবে না হইলে ওইভাবে করা হবে। ভবিষ্যতে উপজেলা চেয়ারম্যানের পদের কথা বলা হচ্ছে, যেসব জায়গায় পৌরসভা রয়েছে সেখানকার মেয়রের কথা বলা হচ্ছে, নানান কিছু বলে টলে একটা বোঝানোর চেষ্টা করছে। এরপরেও কিছু কিছু জায়গায় প্রার্থীরা ঘোষণা দিয়ে দিয়েছেন যে তারা বিদ্রোহী প্রার্থী হবেন, অর্থাৎ স্বতন্ত্র হইলেও তারা নির্বাচন করবেন। অর্থাৎ বিএনপির আগামী নির্বাচনে বেশ কিছু আসনে তাদের বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখন পর্যন্ত ৬৩টি আসনে তারা মনোনয়ন দেয়নি এবং কেন্দ্রীয় নেতাদের অনেকেই মনে করছেন তাদেরকে হয়তো সেখানে সেই সব আসনগুলোতে কয়েকটিতে দেওয়া হতে পারে। সেই জায়গা থেকে বিশেষ করে ঢাকায় যেহেতু এখন পর্যন্ত ৭টি আসন খালি রেখেছে, সেই জায়গা থেকে ওই যে উপরের পর্যায় থেকে যে সংক্ষুব্ধতা বা হচ্ছে যে আন্দোলনের বিষয়টা বা হচ্ছে বিক্ষোভের বিষয়টা একেবারে উপরের পর্যায়ে নাই, তবে তৃণমূল পর্যায়ে এটা একবারে ছড়িয়ে পড়েছে এবং অন্তত ৫০টি আসনে বিক্ষোভ চলছে। এর মধ্য থেকে আমি যে কয়টি তালিকা করেছি, যেখান থেকে আমি প্রথমে যারা ঘোষণা করেছেন তারা নির্বাচন করবেন, তার মধ্যে প্রথমে হইলেন জামালপুর ১, দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ এই উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনটি একেবারেই আওয়ামী লীগের ঘাঁটি। এখান থেকে সব কয়বারই সম্ভবত একবার বিএনপির প্রার্থী জয়লাভ করেছেন, বাকি সববারই আওয়ামী লীগের প্রার্থী জিতেছেন। এই আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছেন তিনি একজন সাবেক এমপি। এখান থেকে বিএনপির যিনি মনোনয়ন বঞ্চিত আব্দুর রব তালুকদার, তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ওই উপজেলার ৪ বারের উপজেলা চেয়ারম্যান, তিনি মনোনয়নের দাবিতে বিক্ষোভ করছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যদি মনোনয়ন পাল্টানো না হয়, যদি বিএনপি তাকে যদি মনোনয়ন না দেয়, তিনি বিদ্রোহী প্রার্থী হবেন, অর্থাৎ স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। এই একজন পাওয়া গেল যিনি ঘোষণা দিলেন। এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন রশিদুজ্জামান মিল্লাত, তিনি ২০০১ সালের নির্বাচনে ওই আসন থেকে নির্বাচনে জয়লাভ করেছিলেন। বাকি সববারই ১৯৯১ সালের পর থেকে বাকি সববারই শুধুমাত্র ২০০১ সালে বিএনপির এই প্রার্থী জয়লাভ করেছেন, বাকি সববারই আওয়ামী লীগ এই আসনে জয়লাভ করেছেন। এরপরে আসি মাগুরা ২। আমি প্রথমে বলছি যারা ঘোষণা দিয়েছেন যে নির্বাচন করবেন, মনোনয়ন দেওয়া হোক অর্থাৎ ধানের শীষ দেওয়া হোক না হোক, তারা সেটা তোয়াক্কা করবেন না। তার মধ্যে দ্বিতীয় নম্বরে যিনি মাগুরা ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও এই আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল। তিনি ২ বারের সাবেক এমপি, তিনি ২ বার এমপি হয়েছেন, কিন্তু বিএনপি এবার তাকে মনোনয়ন দেয়নি। ওই আসনে থেকেই মাগুরা ২ আসন থেকেই বিএনপির ২ বারের ধানের শীষ নিয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। এইবার সেখানে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তিনি হলেন নিতাই রায় চৌধুরী। এখন এই যে ২ বারের সাবেক এমপি যাকে মনোনয়ন দেওয়া হয়নি এবং তার বিপুল নেতাকর্মী রয়েছে, তার নেতাকর্মীরা তাকে চাপ দিচ্ছেন যে হচ্ছে তিনি যেন প্রার্থী হন। এখন তিনি ঘোষণা দিয়ে দিলেন তিনি নির্বাচন করবেন। এই দুইজন একেবারে স্পষ্টত মিডিয়াতে ঘোষণা দিয়েছেন, ঘোষণা প্রায় কিছুটা দিয়েছেন। এর মধ্যে আরেকজন হলো ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে যাকে প্রার্থী করার কথা ছিল রুমিন ফারহানা। অনেকেই বলেছিলেন তিনি আসলে নিশ্চিতভাবেই বিএনপির প্রার্থী হচ্ছেন, তবে আমরা দেখলাম তাকে বিএনপির প্রার্থী করা হয়নি। তাকে যে প্রার্থী করা হয়নি এটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। আমরা দেখলাম কয়েকদিন আগে, গত ২-১ দিন আগে একটি টক শোতে তিনি বলছিলেন যে তার নেতাকর্মীরা যদি তাকে বলেন শেষ পর্যন্ত যে তাকে চাপ দেন, তারা যদি চান যে হচ্ছে তাদের নেত্রী রুমিন ফারহানা নির্বাচন করুক, তিনি নির্বাচন করবেন। সেই ক্ষেত্রে ধানের শীষ দেওয়া হোক অর্থাৎ দল থেকে মনোনয়ন দেওয়া হোক না হোক, সেইটার আসলে আর তেমন বাছবিচার করার কিছু থাকবে না।
ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর নিয়ে গঠিত। এই আসনটি এখন পর্যন্ত বিএনপি খালি রেখেছে। সম্ভবত জোট সঙ্গীদের কাউকে দেওয়া হতে পারে, কিংবা রুমিন ফারহানাকেও দিতে পারে, সেটা এখনো নিশ্চিত নয়। তবে রুমিন ফারহানা টক শোতে এক ধরনের ইঙ্গিত দিয়েছেন যে তিনি যদি এই আসনে যদি তাকে মনোনয়ন নাও দেওয়া হয়, তার নেতাকর্মীরা যদি তাকে বলেন যে নির্বাচনে দাঁড়াইতে হবে, তাহলে কিন্তু তিনি নির্বাচনে দাঁড়াবেন। আরেকটি গুরুত্বপূর্ণ আসন, যে আসনটিতে বিএনপির এই নেতাকে বিএনপি নমিনেশন দিলে এই আসনটি বিএনপি পেয়ে যাবে এবং তিনি জয়লাভ করবেন, তিনি হলেন আশরাফ উদ্দিন নিজান। এবং সংসদে বেশ কিছু বক্তব্যের জন্য তিনি একেবারে ভাইরাল একজন ব্যক্তি। মানুষ তাকে খুবই পছন্দ করেন, বিশেষ করে রামগতি এবং লোক কমলনগর তার নির্বাচনী এলাকার মানুষের কাছে তিনি খুবই জনপ্রিয়, তার নেতাকর্মীদের অনুসারীদের কাছে তিনি খুবই জনপ্রিয়। এই আসনটিও বিএনপি খালি রেখেছে। এই আসনে সম্ভবত বিএনপি জোট সঙ্গী বা বিএনপির সঙ্গে এলাই জেএসডির সভাপতি আসম আব্দুর রবের স্ত্রীকে হয়তো মনোনয়ন দেওয়া হতে পারে এই আসন থেকে, সেটার জন্য হয়তো বিএনপি এই আসনটি খালি রেখেছে। তবে আশরাফ উদ্দিন নিজান শুরুর দিকে দলের সিদ্ধান্তের অপেক্ষা করলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং তিনি নির্বাচন করবেন ওই আসন থেকে, এটা একেবারে কনফার্ম। অর্থাৎ বিএনপি যদি এটা জোট সঙ্গীদেরকে ছেড়েও দেয়, তাও কিন্তু তিনি নির্বাচন করবেন, তিনি এই আসনটি ছাড়বেন না। আরেকটি আসন, যে আসনে বিএনপির প্রার্থী যতবারই নির্বাচন করেন জয়লাভ করেন, 4 বারের এমপি হয়েছিলেন জয়নাল আবদিন ফারুক, নোয়াখালী 2 আসন থেকে, আমার আসন সেনবাগ আসন, আমি যে আসনের ভোটার আর কি, সেই আসন থেকে তিনি নির্বাচন করেন। বিএনপির বড় সড়ো একজন নেতা। 2008 সালে বিএনপি যখন বিরোধী দলে গিয়েছিল, তখন বিরোধী দলের এই চিফ হুইপ ছিলেন এই জয়নাল আবদিন ফারুক, এবং ডিবি হারুনের হাতে মার খাওয়া বিএনপির নেতা হলেন এই জয়নাল আবদিন ফারুক। জয়নাল আবদিন ফারুক বিএনপির বড় নেতাদের একজন, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, এখন উপদেষ্টা পরিষদ এই চেয়ারপারসনের উপদেষ্টা। এই প্রার্থীর বিরুদ্ধে সেনবাগ 2 নোয়াখালী 2 আসনে, সেনবাগের এই আসনে এই প্রার্থীর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের একটা অংশ অবস্থান নিয়েছে। সেখানে যেটা এই জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা গিয়ে অবস্থান নিয়েছেন কাজী মফিজুর রহমানের পক্ষে, অর্থাৎ বিএনপির নির্বাহী কমিটির সদস্যের। ইতিমধ্যেই বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান, যিনি আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি ইতিমধ্যেই এক ধরনের ইঙ্গিত তার নেতাকর্মীদেরকে দিয়েছেন, তিনি যদি এই আসনে আসলে বিএনপি পুনর্বিবেচনা করবে না, জয়নাল আবদিন ফারুকই প্রার্থী থাকবেন, তবে কাজী মফিজুর রহমান এই আসন থেকে নির্বাচন করবেন, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। শেষ পর্যন্ত বিএনপি তাকে কেন্দ্রে ডেকে নিয়ে, অফিসে ডেকে নিয়ে কি বুঝ দেয়, সেটা অবশ্যই একটা দেখার বিষয় হয়ে থাকবে। তবে এখন পর্যন্ত তার সিদ্ধান্ত হইল তিনি নির্বাচন করবেন। অর্থাৎ নোয়াখালী 2 আসনেও যদি এভাবে চলতে থাকে, নোয়াখালী 2 আসনেও বিএনপি তাদের বিদ্রোহী প্রার্থী দেখছে। এবং এই বিদ্রোহী প্রার্থীগুলো হইলে কি ঘটবে এটা আপনারাও জানেন, জামাত এখান থেকে একটা অ্যাডভান্টেজ পাবে। আরেকটি গুরুত্বপূর্ণ আসন, নোয়াখালী 6 হাতিয়া আসন। এই আসনে বিএনপি 2008 সালের নির্বাচনে বিএনপি যাকে প্রার্থী করেছিল, সেই প্রার্থী 620 ভোট পেয়েছিলেন। বিএনপির আরেকজন নেতা ফজলুল আজিম, তিনি স্বতন্ত্র নির্বাচন করে ওই আসন থেকে 2008 সালে নির্বাচন করেছেন এবং জয়লাভ করেছেন। এবং ফজলুল আজিম খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, কেননা তিনি যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা বাতিলের যে বিল পাশ করা হয়েছিল, একমাত্র ব্যক্তি যিনি এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। আওয়ামী লীগের ওই সংসদে, ওই আওয়ামী লীগের শাসনামলের ওই সংসদে দাঁড়িয়ে 2011 সালে তিনি সেই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, একমাত্র এমপি। তাকে বিএনপি এবারও মনোনয়ন দেয়নি। এবার যাকে মনোনয়ন দিয়েছে মাহবুবুর রহমান শামীম। আমি হাতিয়ার মানুষের সঙ্গে কথা বলেছি, তার কোনো জনপ্রিয়তা নেই এবং ফজলুল আজিম স্বতন্ত্র প্রার্থী হইতে পারেন। বিএনপির বড় একটি অংশ, বিএনপির বৃহৎ অংশ ফজলুল আজিমকেই চাচ্ছেন। কুমিল্লা 6 এই আসনে যাকে মনোনয়ন দিয়েছেন তিনি চেয়ারপারসনের উপদেষ্টা এবং একজন বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। তবে এই আসনে বিএনপির আরেকজন চেয়ারপারসনের আরেকজন উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন, এবং যিনি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের শাসনামলে মোটামুটি একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত, তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে তিনি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তিনি যেখানে সভা সমাবেশ করতে যাচ্ছেন তার আশপাশেই তিনি সভা সমাবেশ করছেন। অর্থাৎ এক ধরনের কর্মসূচি তিনি দিয়েই যাচ্ছেন। আমরা দেখেছি টানা 8 দিন তিনি কর্মসূচি পালন করেছেন এবং এখনও তিনি সেই
তার এই প্রার্থী পুনর্বিবেচনার করার জন্য তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দলীয় প্রার্থী যাকে দেওয়া হয়েছে মনোনয়ন তার বিরুদ্ধে তিনি বিক্ষোভ করে যাচ্ছেন তিনি এবং তার নেতাকর্মীরা। এবং সব কিছু ঠিকঠাক থাকলে এখন পর্যন্ত যা ঘটছে তিনি বিদ্রোহী প্রার্থী হইতে পারেন। শেষ পর্যন্ত বিএনপির কেন্দ্র থেকে তার কাছে কি বার্তা আসে সেইখান থেকে অনেক কিছু ঘটতে পারে। তবে এখন পর্যন্ত আমিনুর রশিদ ইয়াসিন বিদ্রোহী প্রার্থী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। পটুয়াখালী ৩ যেখানে বিপিনুর হচ্ছে অর্থাৎ বিএনপির জোট সঙ্গী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ভিপি নূর নির্বাচন করবেন এবং তার জন্য হচ্ছে সেই আসনটি বিএনপি ছাড় দিতে পারে। তবে এখানকার যিনি নেতা রয়েছেন বিএনপির নেতা হাসান মামুন তিনি যেই দিন এই মনোনয়ন তালিকা ঘোষণা করা হয় সেদিনই বলেছেন ধৈর্য ধরুন, অর্থাৎ তিনি নির্বাচন করার ইঙ্গিত দিয়ে রেখেছেন। যদি বিপিনুর সেখানে প্রার্থীও হয় বিএনপির এই লোক এই নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন একেবারে কনফার্ম যে তিনি সেই আসন থেকে নির্বাচন করবেন, তিনি এটা ছাড়বেন না। মাদারীপুর ১ এই আসনে যাকে প্রার্থী করা হয়েছিল কামাল জামান তাকে হচ্ছে তার মনোনয়ন স্থগিত করেছে, কেননা তার কিছু বিতর্কিত ভিডিও আমরা দেখেছি। এরপরেই মনোনয়ন যেদিন ঘোষণা করা হয় এরপর দিনই তার হচ্ছে মনোনয়ন স্থগিত করে। কামাল জামান এরপরে হুঁশিয়ারি দিয়েছিলেন তাকে মনোনয়ন না দিলে এই আসনে বিএনপি জিতবে না এবং তিনি এক ধরনের ইঙ্গিত দিয়ে রেখেছেন যে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন। তাকে যদি আবারও অর্থাৎ এখন পর্যন্ত আমরা একটা সংশয় রয়েছে যে তাকে কি তার মনোনয়ন যে স্থগিত করা হয়েছে তাকে কি মনোনয়ন দেওয়া হবে কিনা। তবে যদি না দেওয়া হয় তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। আরেকটি জায়গায় বিএনপির স্বতন্ত্র প্রার্থী হইতে পারেন, তিনি হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। সম্ভবত মনোনয়ন ঘোষণার পর সবচেয়ে বেশি বিক্ষোভ যেখানে দেখা গেছে সেটা হলো সম্ভবত সীতাকুণ্ড এবং আসলাম চৌধুরীর ব্যাপক জনপ্রিয়তা সীতাকুণ্ড রয়েছে এবং তিনি তাকে মনোনয়ন না দেওয়ার পরপরই যখন মনোনয়নের এই সীতাকুণ্ড ৪ আসন চট্টগ্রাম ৪ আসন সীতাকুণ্ড আসন যখন হচ্ছে মনোনয়ন ঘোষণা করা হয় বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়, যখনই শোনা গেছে আসলাম চৌধুরী মনোনয়ন পাননি এরপরে বিক্ষোভে নেমে পড়েন তার অনুসারীরা এবং আসলাম চৌধুরী সম্ভবত ওই আসনে বিএনপি মনোনয়ন পুনর্বিবেচনা করতে পারেন। তবে ওই আসনে যদি মনোনয়ন পুনর্বিবেচনা না করা হয় তাহলে আসলাম চৌধুরী নির্বাচন করবেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত তার এইরকমই। তবে শেষ দিকে ওই যে বিএনপির শেষ বার্তা কী আসে সেগুলোর উপর নির্ভর করছে। এছাড়া আমি যদি বলি যে বিএনপির কোথায় কোথায় বিক্ষোভ চলছে, কোথায় কোথায় হচ্ছে প্রার্থী বদলানোর আন্দোলন চলছে, আমি একটু যদি ছোট করে একেবারে শুধু আসনগুলোর নাম বলি, এখানকার মধ্যে সব জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হইতে পারে, তবে কোথাও বিক্ষোভ কম কোথাও বেশি। আমি এও বলি যে হচ্ছে এই বিক্ষোভগুলোর কিন্তু একটা অন্য মাজেজাও রয়েছে। সেটা হইল কি, ধরেন আপনি এখন বিক্ষোভ করে জানান দিলেন যে কেন্দ্রকে বললেন যে এরকম একজন লোক রয়েছে যেন আগামীতে উপজেলা চেয়ারম্যান পদে তাকে দেওয়া হয় কিংবা পৌরসভার মেয়র পদে যেন তাকে দেওয়া হয়, এরকম একটা বার্তা দেওয়ার জন্য এই বিক্ষোভগুলো কিছু কিছু জায়গায় চলছে। তবে অনেক জায়গায় একদম ডাইহার্টলি হচ্ছে এই বিক্ষোভগুলো চলছে যেন প্রার্থী পাল্টানো হয়। এর মধ্যে ময়মনসিংহ ৩ গরিপুর যেখানে একজন নিহত পর্যন্ত হয়েছিলেন, ময়মনসিংহ ৬ হবিগঞ্জ ৪ ব্রাহ্মণবাড়িয়া ৪ ব্রাহ্মণবাড়িয়া ৫ কুড়িগ্রাম ৩ ফেনী ২ সাতক্ষীরা ৩ সাতক্ষীরা ২ নাটোর ১ রাজশাহী ৩ ৪ রাজশাহী ৫ মেহেরপুর ২ কুমিল্লা ৯ কুমিল্লা ১০ দিনাজপুর ২ সিলেট ৪ সিলেট ৩ চাঁপাইনবাবগঞ্জ ২ নারায়ণগঞ্জ ২ চট্টগ্রাম ২ তারপরে চট্টগ্রাম ১৬ কক্সবাজার ৪ নরসিংদী ৪ মুন্সিগঞ্জ ২ নোয়াখালী ৫ রংপুর ৩ টাঙ্গাইল ১ এইসব আসনগুলোতে বিক্ষোভ চলছে। এবং আমি এটাও মোটামুটি আপনাদেরকে এক ধরনের তথ্য দিতে পারি যে হচ্ছে যদি যেসব আসনে বিএনপির জোট সঙ্গীদেরকে প্রার্থী করা হবে সেই সব আসনগুলোতেও বিএনপির অনেক নেতা বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকবে, কেননা জোট সঙ্গীদের ক্ষেত্রে হয়তো সেরকম বাধ্যবাধকতা থাকবে না বা দলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার বিষয় থাকবে না, সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ সেখানে প্রার্থী হয়ে যেতে পারে। এখন পর্যন্ত ৬৩টি আসনে বিএনপির মনোনয়ন দেওয়া বাকি এবং জোট সঙ্গীদের জন্য খালি রাখা বাকি সবগুলো আসনে বিএনপি মনোনয়ন নিশ্চিত করলে এবং জোট সঙ্গীদের জন্য কোনটা কোনটা ছাড়ছে সেটা নিশ্চিত হওয়ার পর দেখবেন এই বিক্ষোভ আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বিএনপির কেন্দ্র থেকে এটা নিয়ে মীমাংসা করার চেষ্টা চালানো হচ্ছে।
আমি যতটুকু শুনেছি গরিবপুরের নেতাদেরকে অর্থাৎ ময়মনসিংহ 3 আসনের নেতাদেরকে সাতক্ষীরার যেই 2টি আসনের 2-3 আসনের বিক্ষোভ চলছে সেখানকার নেতাকর্মীদেরকে ডেকে এনে এক ধরনের বুঝ দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় কিছু কিছু ঠান্ডা ভাব দেখা যাচ্ছে। তবে তবে এইটা মীমাংসা করা, এটা নিরসন করা এত সহজ বিষয় নয়। বিদ্রোহী প্রার্থী হবে, আমি তো শুরু 10 জনের তালিকা বলেছি, আর প্রায় 50টি আসনে বলেছি যে হচ্ছে বিক্ষোভ চলছে। আপনি দেখবেন যখন নির্বাচন আসবে অন্তত 20 থেকে 50 জন বিদ্রোহী প্রার্থী বিএনপি দেখতে পাচ্ছে এবং এটাকে বিএনপি ফেস করতে হবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।